যেসব নেতারা এখন গা ঢাকা দিচ্ছে তাদেরকে আর আমরা এই চট্টগ্রামের মাটিতে উঠতে দিব না। আপনি যদি কারো বাসায় ঢিল না মারেন, আপনার বাসায় তো কেউ ঢিল মারবে না, প্রশ্নই ওঠে না। আপনি যদি একজনকে খুনটাসা করে রাখেন, আরেকজনকে আপনি প্রাধান্য দেন, তাহলে তো আপনি গণতন্ত্রের চর্চা নিজেই করলেন না। এই বাংলাদেশ যদি গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে থাকে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাজনীতির চর্চা থাকতে হবে, সকল রাজনীতিবিদকে রাজনীতি করতে দিতে হবে। এবং আমি শুধু এই মেসেজটাই দিতে চাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীকে যে আপনারা শোককে শক্তিতে পরিণত করুন। কোনো বিশৃঙ্খলা নয়, সুশৃঙ্খলভাবে দলকে গুছিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। এবং আরেকটা মেসেজ দিতে চাই যে কোনো দুর্নীতিবাজ যে আওয়ামী লীগ যে ছিল, যেই নেতা দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত ছিল, ওর পক্ষ নেবেন না। এই ধরনের নেতাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমি বলি যেই সব নেতারা এখন গা ঢাকা দিচ্ছে তাদেরকে আর আমরা এই চট্টগ্রামের মাটিতে উঠতে দিব না। এখন প্রতিটা কর্মী, অবহেলিত কর্মী, যারা দুর্দিনের কর্মী, অবহেলিত কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ যারা সঠিকভাবে লালন করে, তারা চট্টগ্রামের প্রতিটি জায়গায় জায়গায় তাদের সুশৃঙ্খলভাবে তারা যাতে রাজনীতির চর্চাটা করে, সুন্দর মতো রাজনীতির মাঠে যাতে আসে, এটাই হচ্ছে আহ্বান আমার কথা হচ্ছে যে রাজনীতি করতে আসলে আপনি যদি সুস্থ ধারা রাজনীতি করে থাকেন, আপনি যদি দুর্নীতি না করেন, তাহলে কেন আপনারা মাঠে নেই? সবাই তো আর দুর্নীতি করে নেই। যারা অন্তত আমার মতো একজন তো আমি আসছি, আমি তো রাস্তায় চষে বেড়াচ্ছি, কারণ আমি কাউকে ঢিল মারিনি, আমার বাসায় তো কেউ আগুন দেয় নেই। আপনি যদি কারো বাসায় ঢিল না মারেন, আপনার বাসায় তো কেউ ঢিল মারবে না, প্রশ্নই ওঠে না। তো আমরা সুস্থ ধারায় রাজনীতি করছি। আওয়ামী লীগ 16 বছর 15 বছর যাই ক্ষমতায় ছিল, আমার দলের কিছু হাইব্রিড নেতারা আমাকে পর্যন্ত কোণঠাসা করে রাখছে। আমি দুইবার নির্বাচন করেছি, আমাকে ভোটের মাঠে তারা থাকতে দেয়নি। আমার দলের কিছু হাইব্রিড নেতারা যারা আজকে এই দেশে এই গণ অভ্যুত্থানের পিছনে যাদের প্রধান দোষ আমি মনে করি। এই পরিবর্তন হতে হবে। যে এখন তো সবাই বুঝতেছে যে আসলে কেন কি হয়েছে। আগে তো আমাদের যারা মন্ত্রী এমপিরা, তাদের সাথে কথা বলতে টিকিট লাগতো, কথা বলা যাইতো না। এক একটার পরে এক একটা, কারো বিলাসিতা জীবন, কার একটা রাস্তার যারা কর্মী, যারা জীবনভর জেল জুলুম হুলিয়ে কাটছে, তাদের কোনো মূল্যায়ন নেই, তাদের কোনো দাম দেয় না। তো আমি মনে করি যে যেই সংস্কার চলতেছে, ওই সংস্কারে যাতে সবাই বুঝে যায় যে না, কর্মীদেরকে অবমূল্যায়ন করলে যে পরিণতি প্রবাহিত হয়, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটাই হয়েছে। যারা সুস্থ ধারা রাজনীতি করতেছে, তারা যদি অন্য কোনো ফ্যাসিস্ট সরকারের মতো কিংবা অন্য কোনো ফ্যাসিস্টের মতো যদি না হয়, তারা যদি সবাইকে রাজনীতি করার জন্য সমভাবে অধিকার দেয়, সুন্দরভাবে, আমি মনে করি অধিকার দেওয়া উচিত, তাহলে সুন্দর একটা রাষ্ট্র গঠন হবে। আপনি একজনকে কোণঠাসা করে, একজন তো আর রাষ্ট্র হয় না। প্রজা না থাকলে রাজা হবে না। তো আপনাকে বুঝতে হবে সেটা। আপনি যদি একজনকে কোণঠাসা করে রাখেন, আরেকজনকে আপনি প্রাধান্য দেন, তাহলে তো আপনি গণতন্ত্রের চর্চা নিজেই করলেন না। আপনার বিবেক, আপনি যাতে মেধাবী, আপনার বিবেকটা সেখানে খাটাবেন। সমন্বয়করা কিংবা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারা কিন্তু 15ই আগস্টের পরে তারা দাবি করতেছেন তারা বাধা দেননি। একটা স্বার্থন্বেষী মহল, মানে তৃতীয় কোনো পক্ষ যে বাধা দিচ্ছে, যে মানে একটা রাজনৈতিক দলকে প্রতিহিংসামূলক বাধা দিচ্ছে, যাতে এই যে জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, আপনারা জানেন, এগুলো কারো কাম্য ছিল না। এবং এটার বিরুদ্ধে সমন্বয়করা পর্যন্ত প্রতিবাদ করছে। এই জন্য সমন্বয়কদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই সহযোগিতা করলে, সবার সহযোগিতায় এই বাংলাদেশটা সুন্দরভাবে সংস্কার হবে।